मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। চারটার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তনয়া। আপনারা জানেন নিশ্চয়ই, মনে থাকবে গত মাসের 9 তারিখে যে ঘটনা ঘটেছে তারপর থেকে এখনো পর্যন্ত আজ 12 তারিখ, অর্থাৎ এক কথায় বলতে গেলে 35 দিন পার হয়ে গিয়েছে বিচারের দাবিতে এখনো পর্যন্ত অনড় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। যেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা যারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন 10 তারিখে, অর্থাৎ এই চলতি মাসের 10 তারিখে, এবং দুটো রাত পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত তারা রাস্তায় অবস্থানে রয়েছেন অনড়। তারা একটা বিষয়, তাদের যে দাবি দেওয়া রয়েছে 5 দফা দাবি, তা মানতে হবে। আর এই 5 দফা দাবি নিয়ে যখন তারা রাস্তায় অবস্থান করছেন, ঠিক তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা দেখলাম রাজ্যের তরফ থেকে কি ভূমিকা গ্রহণ করা হলো। গতকাল রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি স্পষ্ট কথা বলছেন, গোটা বিষয়টার নেপথ্যে রাজনীতি রয়েছে। আমরা প্রশ্ন তুলছি, সত্যি কি রাজনীতি দেখছে রাজ্য সরকার? রাজনীতির কথা বলা হচ্ছে, কিন্তু যে আন্দোলনে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকেরা রয়েছে তারা কোন রাজনীতির সঙ্গে যুক্ত? তারা কি তৃণমূল কংগ্রেস করেন যারা চিকিৎসক? তারা কি সিপিএম করেন যারা চিকিৎসক? তারা কি বিজেপি করেন যারা এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন? এবং তারা কি কংগ্রেস করেন? তার কোনো তথ্য কি এই মুহূর্তে রাজ্যের হাতে রয়েছে? অসংখ্য সাধারণ মানুষ যারা দৃষ্টিহীন তারা পর্যন্ত এই অবস্থানে অংশ নিয়েছেন গতকাল মধ্যরাতে, তারাও রাজনীতি করছেন। রাস্তায় ছবি এঁকে যারা প্রতিবাদ করছেন তারাও রাজনীতি করছেন। অসংখ্য সাধারণ মানুষ যারা ষাটোর্ধ্ব ব্যক্তি, তারাও, প্রবীণ নাগরিকরাও তারা পথে বিচারের দাবিতে, তারাও রাজনীতি করছেন। যে ছবিগুলো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা রাজনীতি নয়, এটা শুধুমাত্র একটা করাপশন এবং একটা অপরাধকে সামনে রেখে আন্দোলন, যার বিচার চাইছে এই মুহূর্তে সাধারণ মানুষ, সাধারণ নাগরিক এবং একই সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তাহলে রাজনীতি কোথায় দেখছেন মাননীয়া? এবং একই সঙ্গে এই মন্ত্রিসভায় বা এই ক্যাবিনেটের যারা সদস্যরা রয়েছেন তারা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি কি উইথড্র করবেন? তিনি যে বক্তব্য গতকাল সামনে রেখেছেন, একবার আপনাদের সামনে বরং সেই বক্তব্যটা তুলে ধরি, যেখানে তিনি স্পষ্ট বলেছেন সবটার পেছনে নাকি রাজনীতি হচ্ছে। সত্যিই কি তাই? যারা অবশ্য রাজনীতির কারবারি করেন তারা হয়তো আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোনটা রাজনীতি আর কোনটা রাজনীতি নয়। দেখুন, পেছনে কোনো রাজনীতির খেলা আছে। 69 লড়াইকে রাজনীতির লড়াই বলে কালিমালিপ্ত করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। শেষ পর্যন্ত আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে আলোচনা হলোই না রাজ্য সরকারের। সাফ জানিয়ে দেওয়া হলো, আলোচনার ক্ষেত্রে আন্দোলনরত চিকিৎসকদের কোনো শর্তই মানতে রাজি নয় নবান্ন। উল্টে আন্দোলনকে রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। যে মানুষ জানেন যে রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক যিনি নির্যাতিতা হয়েছেন, ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে। চন্দ্রিমার এই কটাক্ষের জবাব দিতে দেরি করেননি প্রতিবাদী চিকিৎসকরাও। একটি সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত একজন মানুষ, আমি নিজে দেখেছি ওনাকে, যিনি দিন আনেন দিন খান, তিনিও চাইছেন কোনোভাবে এই আন্দোলনের শরিক হতে। 69 লড়াইকে রাজনীতির লড়াই বলে কালিমালিপ্ত করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে কেটে গিয়েছে একদিনেরও বেশি। সারা রাতের পর সারাদিন ধরেও রাস্তায় বসে চলতে থাকে গান স্লোগানের মাধ্যমে আন্দোলন। ফের আলোচনায় বসার ডাক দেওয়া হয় চিকিৎসকদের, যদিও মুখ্য সচিবের চিঠির ছিল একগুচ্ছ শর্ত। এই চিঠিটি রয়েছে যেটা অফিস অফ দ্য সেক্রেটারি রাজ্য সরকার অর্থাৎ মনোজ পন্থের অফিস থেকে এসেছে, এবং এই চিঠিটায় অনুরোধ বলবো, সুনরম বলবো, ব্যাকফুট বলবো না, উদ্ধত একটি রাজ্য সরকারের ঔদ্ধত্য প্রকাশ করার চিঠি বলবো। মুখ্য সচিবের শর্ত না মেনে পাল্টা 4টি শর্ত রাখলেন আন্দোলনকারীরা। 1. আলোচনায় আন্দোলনকারীদের কমপক্ষে 30 জন প্রতিনিধি উপস্থিত থাকতে হবে। 2. আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি সম্প্রচার করতে হবে। 3. যে 5 দফা দাবি জুনিয়র ডাক্তাররা তুলেছেন সেই সবকটি দাবি নিয়েই যেন আলোচনা হয়। 4. মুখ্যমন্ত্রীকে আলোচনায় উপস্থিত থাকতে হবে। সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে সব শর্তই কার্যত নাকচ করে দেয়া হলো নবান্নের তরফে। এই কন্ডিশনস গুলো রেখে যে এটা হলে তারপরে আলোচনা হবে,
এই মানসিকতা আমার মনে হয় ঠিক নেই। আমি মনে করি কি একটু খোলামেলা আলোচনা করার জন্য ওদের আসার উচিত ছিল, কিন্তু আসেনি, এটা দুর্ভাগ্যের বিষয়। কোনটাকে শর্ত বলা যায়, কোনটাকে খোলা মনে আলোচনা বলা যায়, সেটা আপেক্ষিক একটি বিষয়। আমরা যেটাকে খোলা মনে ভাবছি, উনি হয়তো সেটাকে শর্ত ভাবছেন। শর্ত মেনে আলোচনা না হলে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা। এদিকে মচকালেও ভাঙতে রাজি নয় নবান্ন। আন্দোলনরত চিকিৎসকদের মুখোমুখি হওয়ার সাহস কি ভবিষ্যতে দেখাতে পারবেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। আর এই ছবি দেখিয়ে দিচ্ছে স্নায়ুর যুদ্ধ চলছে কোথাও নবান্ন এবং আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে। একদিকে দেখলাম বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে তারা লালবাজার অভিযান করেছিলেন এবং সেখানে যতক্ষণ তাদের অপেক্ষা করতে হয়েছিল সেই অপেক্ষার সীমাও লঙ্ঘন হয়ে গিয়েছে এই স্বাস্থ্য ভবন অভিযান। আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব। রাজ্যের কি আদৌ সদিচ্ছা আছে এই প্রশ্ন নিয়েই যারা উপস্থিত রয়েছেন আমাদের এই আলোচনায়, তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঝন্টু বড়াইক, অধ্যাপক, আপনাকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক, আইএমএ অ্যাকশন কমিটির মেম্বার, আপনাকেও স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, আপনাকেও স্বাগত জানাই এই আলোচনায়। আমি সবার প্রথম সঞ্জীব বাবু আপনার কাছেই আসি। যে ছবিটা আমরা দেখছি লাগাতার দুটো রাত পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত হয়তো 48 ঘন্টা হতে খুব একটা বেশি সময় নেই, প্রায় 38 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত একই জায়গায় বসে রয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। সরকার কোথাও গিয়ে মনে করছে রাজনীতি করছেন যারা বসে রয়েছেন এই মুহূর্তে, তারা সত্যি কি তাই? আপনারা কি রাজনীতি করতে নেমেছেন ময়দানে? আমি গতকাল বা আজও বলতে পারেন রাত্রি 3টে পর্যন্ত ধর্ণামঞ্চে ছিলাম, তারপর সেখান থেকে আসি। এখন দেখুন, রাজনীতির যে প্রশ্নটা বারবার আসছে, একটা কথা খুব পরিষ্কার করে বলি যে যারা ওখানে আন্দোলন করছেন তারা প্রত্যেকে রাজনীতি সচেতন। পশ্চিমবঙ্গ সাধারণ মানুষও অত্যন্ত রাজনীতি সচেতন। সুতরাং বিষয়টাকে যদি এইভাবে দেখা হয় যে তাদের কোনো আদর্শ আছে কিনা, সে প্রশ্নটা অন্য। কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি যে দলীয় রাজনীতির কথা বিভিন্ন মহল থেকে ভাসানো হচ্ছে, এরকম কোনো রাজনীতি বা রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই আন্দোলন হচ্ছে না। হ্যাঁ, এখানে দু একটা কথা আছে। যদি আপনারা বলেন যে রাজনীতি আসলে রাইট টু চুজ দ্য বেটার অল্টারনেটিভ, অবশ্যই আমরা রাজনীতি করছি। আমরা চাইছি থ্রেট কালচারের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে সেখানে রিপ্লেস করা হোক। যদি এটা রাজনীতি হয়, আমরা রাজনীতি চাইছি। যারা সেদিন এভিডেন্স ট্যাম্পার করেছিলেন বা একের পর এক মিথ্যা কথা বলেছেন, তথ্য প্রমাণ লোপাট করেছেন, তাদের আমরা শাস্তি চাইছি, তাদের পদত্যাগ চাইছি এবং সেখানে স্বচ্ছ ভাবমূর্তির পরিষ্কার মানুষকে বসাতে চাইছি। যদি এটা রাজনীতি হয়, আমরা রাজনীতি করছি। আমার আরও একটা কথা খুব অবাক লাগছে যে আপনারা বলছেন যে সবাই নাকি সরকারের বিরুদ্ধে চলে গেছে। আপনি এটা ভেবে দেখুন তো, একটা সরকার যেটা 13 বছর ধরে চলছে, এবং আমরা তো জানি ডাক্তাররা মোটামুটি উচ্চ শিক্ষিত, তারা যথেষ্ট ভাবনা চিন্তা করে রাজনীতির কথা বলেন, তাহলে সমস্ত এলিট ক্লাস, সমস্ত বুদ্ধিজীবী মানুষ একটা সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, এইটা কি করে হতে পারে? সুতরাং যারা রাজনীতির কথা বলছেন, আমার মনে হচ্ছে তারাই হয়তো আসলে রাজনীতি করতে চাইছেন। কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে এর আগে কোনো চিকিৎসককে আমরা কিন্তু সেইভাবে দেখিনি অতি সক্রিয় ভূমিকায় উপস্থিত থাকতে, কিন্তু তারপরেও রাজনৈতিক খোঁজাটা এটা কোথাও না কোথাও গিয়ে হয়তো মনে করা হচ্ছে যে কিছুটা কি ভয়ে রয়েছে। তার কারণ অপরিহার্য একটা অঙ্গ চিকিৎসা পরিষেবার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই সকল চিকিৎসকরা, এবং গতকাল তাদের আরও একটি ভূমিকা যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে চিকিৎসকেরা তাদের দায়িত্ব এবং তাদের কর্তব্য তারা কিন্তু এক বিন্দু পর্যন্ত ভোলেনি। দীপাঞ্জন বাবু, এখান থেকে আপনার কাছে আসবো। গতকাল আমরা এটাও দেখলাম যেখানে অবস্থানে তারা রয়েছেন, আন্দোলনে অনড় রয়েছেন, সেখানে একজন পুলিশ আধিকারিক তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তৎক্ষণাৎই তার চিকিৎসা করা হয়, সেখানে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়। চিকিৎসকেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেগুলো কি ভিত্তিহীন নয়? এই ছবি দেখবার পর কি বলবেন? আমার তো মনে হয় যে জুনিয়র ডাক্তাররা অবিলম্বে প্রথমে ওই মুখ্য সচিব আর ওই স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, ওনার চিকিৎসা করাটা আগে দরকার, ওটাকে প্রায়োরিটিতে। ওরা তিনজনই কিন্তু অসুস্থ, আমি জানি না ওর মধ্যে দুজন আবার একই ব্যক্তি।
ওনারা সত্যি সত্যি অসুস্থ, শারীরিকভাবে না হলেও মানসিকভাবে অসুস্থ। কারণ এটা যেটা বলছিলেন সঞ্জীব বাবু, আমি সেই কথা সূত্র ধরে বলি, আমি মুম্বাই প্রবাসী, আমি প্রাক্তন এনএসজি র আধিকারিক, ঝন্টু বাবু অধ্যাপক, এবং আমরা দেখেছি দল মত নির্বিশেষে, স্ত্রী পুরুষ নির্বিশেষে, সমস্ত পেশার সমস্ত বয়সের মানুষ, শুধু বাংলা নয়, কলকাতা নয়, সারা ভারত, সারা দেশে নয়, সারা পৃথিবীতে তারা আন্দোলন করছে। এটা যদি রাজনীতি হয়, ইয়েস, আমরা রাজনীতি করছি, আর এই রাজনীতিটা করা দরকার। গান্ধী যখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে, তখন কিন্তু গান্ধী বলেছিল এটা কোনো সাংস্কৃতিক আন্দোলন নয়, এটা রাজনৈতিক আন্দোলন। যেটা বললেন সঞ্জীব বাবু, আমি সম্পূর্ণ সহমত যে এই ভয়ের রাজত্ব, আর এটা শুধু আরজিকর, প্রতি কটা মেডিকেল কলেজে এই জিনিস চলছে। কমপ্লিট স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য দপ্তর এই অবস্থা হয়ে গেছে। এবং সেখানে সেটা নিয়ে প্রশ্ন করা, সেটাকে যদি আমরা বদলাতে চাই, শুধু জুনিয়র ডাক্তাররা বা ডাক্তারবাবুরা নয়, কারণ তারা তো ওই পেশায় রয়েছেন, আর সেই পেশার সঙ্গে সরাসরি যারা আমরা জড়িত, যাদের ওই সেবাটা তো ওনারা আমাদের দেন, সাধারণ মানুষ। এবার যেমন সেবাকারী বা সেবাদার এবং যারা সেবা নিচ্ছেন, দুটো শ্রেণী এক হয়ে বলছে যে এই সেবার সিস্টেমটাকে বদলাতে হবে। এই সেবাটা মানুষের হচ্ছে না, ডাক্তারদের হচ্ছে না, এই সেবাটা ওই সন্দীপ ঘোষের হচ্ছে, এই বিরূপাক্ষ অভিজ্ঞদের হচ্ছে। আর এরা কতগুলো নাম, আসল যেটা যারা যেটা আমি ডিমান্ডগুলো দেখেছি, একটা তো কোনো অযৌক্তিক নেই। এই যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছিলেন, উনি তো সম্ভবত আইনজীবী, আরে আইনে তো লজিক চলে, উনি লজিকগুলো দেখেননি। যেগুলো তো পরিষ্কার বলা হচ্ছে, ভাই সব থেকে বেশি অভিযোগ যাদের, দুটো, একটা পুলিশ এবং তার ওপরে রয়েছেন বিনীত গোয়েল, এবং সেখানে পুলিশকে বারবার ক্রিটিসাইজ করেছে, সুপ্রিম কোর্ট ক্রিটিসাইজ করেছে। সারা বাংলার মানুষ ছেড়ে দিন, কলকাতা হাইকোর্ট অবিশ্বাস করেছেন যে এই বিনীত গোয়েল কলকাতা পুলিশ যোগ্য নয়, সিবিআইকে দিয়েছেন। সুপ্রিম কোর্টে বারবার প্রশ্ন উঠেছে, এবং ডাইরেক্টর মেডিকেল এডুকেশন বা স্বাস্থ্য সচিব, যাদের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ, তারা থাকবে মিটিং, তারা ডিসাইড করবে কি করতে হবে। এবং যেটা বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য, এটা তো হাস্যকর, বাচ্চারা হাসবে। খোলা মনে মিটিং, ওখানে কি কাল দুর্গাপুজোয় কোথায় কে চোখ আঁকবে বা কোন কবিতা বেরোবে এই আলোচনা করতে যাচ্ছে। ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, দীপাঞ্জন বাবু, খোলা মন বলতে তাহলে কি বোঝানো হয়েছে? মানে একটা সাধারণ মানুষ হিসাবে আলোচনা তো খোলা মনেই হয়, পরিষ্কার বক্তব্য তো সামনে রাখা হয়, মন তো আর ঢেকে রেখে কথা বলা হয় না। না না, খোলা মন মানে ওরা ভাবছে যে পুজো এবার আবার একটা কোনো ওই ড্যাং ড্যাং আমরা সবাই কোলা ব্যাং এই সমস্ত কবিতা হবে বা হাততালি দিয়ে তালি বাজিয়ে বাজিয়ে গান গাওয়া হবে, সেটা খোলা মনের আলোচনা। সেটা সম্ভব নয়। লেটস কল আ স্পেড আ স্পেড। যে দাবিগুলো নিয়ে ডাক্তাররা বসেছেন সেটা খোলা মনের দাবি, ওখানে কেউ নিজের গল্প গুজব করতে যাচ্ছে না। এটা সারা বাংলার নয়, সারা ভারতবর্ষের, সারা বিশ্বের দাবি। এখন যে কথাটা তোমরা বললে, তোমাদের প্যাকেজে শুনছিলাম যে মচকাচ্ছে তবু ভাঙছে না, আমি বলছি ভাঙবে, ভাঙছে, তবুও মচকাবে না, এবং এই জনগণ কিন্তু এই মচকিয়ে ছাড়বে। এখনো যদি এরা ওই দেওয়ালের লেখন পড়তে না পারে, তাহলে চশমা আনুন, এই ডাক্তারদের মনে হয় অনেক অক্ষি বিশেষজ্ঞ, চোখের বিশেষজ্ঞ রয়েছেন, তাদের দেখান, দেওয়ালের লিখন পড়তে হবে। একদমই। এবং এরই সঙ্গে আপনাদেরকে আরো জানাই যে একটা শর্তের কথা এখানে উঠে এসেছে। এই যে দড়ি টানাটানি চলছে, টাগ অফ ওয়ার চলছে, একদিকে রাজ্য এবং অন্যদিকে আন্দোলনকারীরা, যেখানে স্পষ্ট কথা রাজ্যের তরফ থেকে গতকাল বলা হয়েছে যে শর্ত নাকি রাখা হচ্ছে এবং কোনো শর্ত নয়, খোলা মনে আলোচনার দরকার। কিন্তু কি শর্ত? রাজ্যের তরফ থেকে কি কোনো শর্ত দেওয়া হয়নি? একবার চিঠিটা বরং আপনাদের সামনে তুলে ধরি, যেখানে মুখ্য সচিব অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি তিনি চিঠি লিখেছেন, যেখানে প্রথম শর্তই হচ্ছে 12 থেকে 15 জন আসতে পারেন নবান্নে, নির্দিষ্ট করে সংখ্যাটা বলে দেওয়া হচ্ছে। আর এখানেই প্রশ্ন, এটা কি শর্ত নয়? আলোচনার জন্য প্রস্তুত রয়েছে সরকার, তবে ওই যে নির্দিষ্ট করে সংখ্যা বলা, এবং 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতেও নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্ট দেয় আইন মান্যকারী হিসেবে প্রত্যেকের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশে পালন করা, এবং সেই সুপ্রিম কোর্টের নির্দেশ যে চিকিৎসকেরা তারা পালন করবেন না, সে কথাও কিন্তু চিকিৎসকেরা তারা বলেননি, শুধু একটাই কথা বলেছেন, তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হোক। দুর্ভাগ্যজনকভাবে যেটা এখনো পর্যন্ত দেখা যায়নি, আশা করি শুভবুদ্ধির উদয় হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনারা দ্রুত কাজে যোগ দেবেন।
কাজে যোগ দিলে আপনাদের সব সুবিধা অসুবিধার খেয়াল রাখবে রাজ্য। নিশ্চয়ই আপনারা পয়েন্ট আউট করছেন কাজে যোগ দিলে তার মানে এখানেও আর একটা শর্ত, আপনাদের সব সুযোগ সুবিধা অসুবিধা এবং খেয়াল রাখবে সেই সমস্ত কিছু রাজ্য। গতকালও আলোচনার আহ্বান জানিয়েছিলাম, আপনারা সম্মত হননি, আপনারা আবারও আলোচনার আহ্বান জানাচ্ছি। অর্থাৎ মনোজ পান্থ, মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি এই বক্তব্য রেখেছেন। ঝন্টুবাবু, এখান থেকে আসি, রাজ্য সরকার বলছে, চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে শর্ত রেখে আলোচনা নয়, খোলা মনে আলোচনা হোক। শর্ত কি তাহলে রাজ্য রাখেনি? আমি বলছি দেখো, রাজ্যের সার্বিকভাবে এই একটা মাসের উপরে যে আরজিকর ইস্যুটায় একটা স্ট্র্যাটেজি, পলিটিক্যাল স্ট্র্যাটেজি দেখবে যে একদিকে ওরা সংবাদের কথা বলছে, অর্থাৎ সন্ধির কথা, আলোচনার কথা, সেটা সংবাদ, আরেকদিকে সন্ত্রাস চলছে শাসক দলের, কালো এত কিছু বলার। মুখ্যমন্ত্রী বলেছে আমি ছাড়া কেউ কথা বলবে না আরজিকর ইস্যুতে, কোনো মন্ত্রী, বিধায়ক, চুনিপুটি, বড়পুটি কেউ না। অথচ দেখো হুমকি কবির হুমকি দিয়েছেন আবার, তারপরে কোনো একজন কাউন্সিলর। আমি বলছি এই যে সংবাদ করতে চাইছেন উনি, আবার শর্ত চাপাচ্ছেন, আবার সন্ত্রাস করছেন, এইটা কিন্তু একটা কৌশল। উস্কে দিচ্ছেন, ক্র্যাশ আনছেন, ডাক্তারদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন। যে তৃণমূল নেত্রী 14 বছর ধরে যে লেলানোর রাজনীতিটা করে, কখন শিক্ষকদের উপরে, তোমাদের সংবাদপত্রের উপরে লেলিয়ে দেয়। এই যে রাজ্য সরকার কি করে বলছে রাজনীতি হচ্ছে? গতকাল আমরা দেখেছি যখন সেখানে গিয়ে অগ্নিমিত্রা পল, যদিও সেখানে তিনি তার নিজের কাজে গিয়েছেন, পার্টি অফিসে গিয়েছেন, সেখানে পর্যন্ত তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। রাজনীতি তারা চাইছেন না, এর আগেও পূর্ববর্তী সময় দেখেছি। তারপরেও কি করে বলতে পারেন যে রাজনীতি? আরেকটা কথা তোমায় বলি, 2019 সালে তো এই জুনিয়র ডাক্তারদের সাথেই এই একই শর্ত মেনে উনি আলোচনা করেছিলেন, লাইভ স্ট্রিমিং, 30 জন প্রতিনিধি, আর কি না ওই যে সেই তোমাদের নিজের উপস্থিতি, নিজে থাকবেন। আমি বলছি দেখো, বারবার সুপ্রিম কোর্টের অর্ডার দেখানো হচ্ছে। আমি কালকে অর্ডারটা ভালো করে পড়ছিলাম, দুজন খুব স্বনামধন্য বিচারছিলাম যে সুপ্রিম কোর্ট কিন্তু ওই অর্ডারটা এক শর্ত চাপিয়ে দিয়ে বলেছে যে আপনারা কাজে ফিরুন, কিন্তু সেফটি অ্যান্ড সিকিউরিটিটাকে দেখতে হবে। অর্থাৎ 1990-91 সালের এই যে মাদ্রাস কোর্টের যে একটা বিখ্যাত রায় ছিল, যেখানে বলা হচ্ছে যে যখন একটা অর্ডার ইস্যু হয়, সেই অর্ডারটার যদি দুটো সিগনিফিকেন্ট মানে থাকে, সেটা ভায়োলেট করলে, কোনো একটা ভায়োলেট করলে সেটা কন্টেম্প্ট হয় না। অর্থাৎ আমি তোমাকে বলছি, আইনের দুজন ছাত্রর কাছে কালকে আমি যা এই অর্ডারটা সম্পর্কে বুঝেছি, যে সেফটি এবং সিকিউরিটিটাতে যদি এই জুনিয়র ডাক্তাররা মনে করে মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার মেনে রাজ্য সরকার মানছে না, করতে পারেনি, সাফিসিয়েন্ট হয়নি তাদের সিকিউরিটি, তাই তারা যদি কাজে ফিরে না যায়, তাহলে সুপ্রিম কোর্টের অর্ডার কাজে ফিরে যান, সেটা কন্টেম্প্ট হবে না। এটা আমার অর্ডার নয়, 1990-91 সালে মাদ্রাস কোর্টের 323 পাতার যে রায়টা দেখে নাও ভালো করে। ফলে রাজ্য সরকার এখানেও বিভ্রান্তিকর মিথ্যে কথা বলছে, চন্দ্রিমা ভট্টাচার্য এবং মমতা ব্যানার্জি নিজে। এটা কিন্তু কন্টেম্প করছে না, চ্যালেঞ্জ হলে তোমরা দেখে নেবে, এই সুপ্রিম কোর্টই বলবে মিথ্যাচার হয়েছে, সেটা তো একেবারে স্পষ্ট। যে বক্তব্য বা যে মেল যায় সেখানে স্পষ্ট করে কোথাও উল্লেখ ছিল না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে 7:30 পর্যন্ত বসে রয়েছেন, কোনো জায়গায় মেনশন করা ছিল না। এবং যে কপি, অর্থাৎ মেলের যে প্রতিলিপি, তাও পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে কিন্তু আন্দোলনরত চিকিৎসকরা আনেন। কিন্তু এখানে আলোচনা আমি যাব, দীপাঞ্জন বাবু হাত তুলেছেন, কিন্তু দীপাঞ্জন বাবুর কাছে যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখাই যে 4টে শর্ত, অর্থাৎ গতকাল যে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারি তরফ থেকে, অর্থাৎ একদিকে প্রিন্সিপাল সেক্রেটারি, অন্যদিকে ডিজিকে সঙ্গে নিয়ে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তার আগে শর্তটা আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, যেখানে 4টে শর্তের মধ্যে বলা হয়েছে বৈঠকে থাকবে অন্তত 30 জনের প্রতিনিধি দল, এটা আন্দোলনরত চিকিৎসকদের শর্ত। নবান্নের বৈঠকে সরাসরি সম্প্রচার করতে হবে, অর্থাৎ কোনো রকমের কোনো লুকোচুরি নয়। 5 দফা দাবি, যেই দাবি তারা করেছেন, সেই 5 দফা দাবির উপরেই হবে আলোচনা, এবং বৈঠকে থাকতে হবে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোথায় তাহলে সমস্যা? মুখ্যমন্ত্রী তো নিজেও উপস্থিত থাকার কথা বলেছিলেন। এবং এরই সঙ্গে আপনাদেরকে জানাই, এই যে 5 দফা দাবি, অর্থাৎ এই যে 5 দফা দাবি চিকিৎসকদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, সেই 5 দফা দাবি কি কি? 5 দফা দাবির উপরেই যে আলোচনা চাইছেন, তার মধ্যে সব থেকে প্রথম দাবিটাই হচ্ছে একটাই, সেটা হচ্ছে অভয়ার বিচার। আর এই অভয়ার বিচার চেয়েই তারা পথে নামছেন, তারা আন্দোলন করে চলেছেন। এই আলোচনা তো আমরা এগিয়ে নিয়ে যাব, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছে এক্ষুনি, সঙ্গে থাকুন। ইডির তল্লাশি চন্দন লৌহের বাড়িতে, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহের বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন একেবারে সরাসরি। আমাদের প্রতিনিধি সৈকত আমাদের সঙ্গে রয়েছে, জানবো সৈকত।
দেখো একেবারে সাত সকালে আজকে চন্দন লৌহ সহ এই আরজিকর দুর্নীতিতে যাদের নাম এসেছে তাদের বাড়িতে ইডি আধিকারিকরা গিয়েছেন। এই মুহূর্তে চন্দন লৌহের বাড়িতে সাত সকালে পৌঁছানোর পর প্রায় ঘন্টা দেড়েক সেখানে ইন্টারোগেশন এবং এক্সামিনেশনের পর এখন চন্দন লৌহের ছেলেকে সঙ্গে নিয়ে ইডির একটি টিম বেরিয়েছে। যতদূর সম্ভব যেটা জানা যাচ্ছে যে এই চন্দন লৌহের মাধ্যমে আরজিকরের দুর্নীতি যেভাবে ছড়িয়েছিল আরও যাদের কানেকশানস রয়েছে সেই রকম একটা পয়েন্টেই ইডির গাড়ি এগিয়ে চলেছে। এই যে আরজিকরের দুর্নীতি, এই দুর্নীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি এই চন্দন লৌহ, বা বলা ভালো তার স্ত্রী ক্ষমা লৌহের নাম আছে ইডির দায়ের করা যে ইসিআইআর, সেই ইসিআইআরে এই ক্ষমা লৌহের নাম আছে। সিবিআই যে এফআইআর করেছিল তাতেও নাম আছে। সব মিলিয়ে আরজিকরের দুর্নীতিকাণ্ডে আজকের সাত সকাল থেকে ইডির হানা। চন্দন লৌহের বাড়িতে ইডির আধিকারিকরা হানা দেয়। এই মুহূর্তে চন্দন লৌহের ছেলেকে সঙ্গে নিয়ে ইডির একটি টিম বেরিয়েছে। এই দুর্নীতির অন্যতম আরও যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলোতেই ইডি আধিকারিকরা যাচ্ছেন এমনটা জানা যাচ্ছে। বেশ, নজর রাখো। ধন্যবাদ জানাই সৈকত। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। চালায় যে চন্দন লৌহের বাড়ি রয়েছে সেইখানেই ইডির আধিকারিকরা তারা সকাল সকাল গিয়ে পৌঁছেছেন এবং চন্দন লৌহের ছেলেকে নিয়ে তারা এই মুহূর্তে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন। কোথায় যাচ্ছেন, তাদের কি পরবর্তী পদক্ষেপ, সমস্ত দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাই। একবার এক্সক্লুসিভ সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং আপনারা জানেন নিশ্চিত যে এই চন্দন লৌহ যার কথা বলা হচ্ছে তারই বাড়ির নিচে মূলত এই কাশীপুর বেলগাছিয়া এলাকার যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং ডেপুটি মেয়রও সেই অতীন ঘোষের কার্যালয়, সেই কার্যালয় রয়েছে। সুতরাং একটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ কিন্তু স্পষ্ট। পাশাপাশি আপনাদেরকে জানাই আরজিকর হাসপাতালে দুর্নীতিকাণ্ডে ইডির তল্লাশি এবং চিনার পার্কে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে সেখানে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ঘোষ ভিলা, যে ঘোষ ভিলার কথা প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছিল যে একাধিক সম্পত্তি সন্দীপ ঘোষের, সেই পৈতৃক বাড়িতে এই মুহূর্তে ইডি। আনন্দমোহন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। আনন্দমোহন, ইডির আধিকারিকরা তারা এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন সেখানে, তথ্য দাও কি হচ্ছে এখন। তথ্য আনন্দমোহন, এই মুহূর্তে সেখানে কি চলছে, কি দেখতে পাচ্ছ? চিনার পার্কে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির, কিন্তু আরও একবার আপনাদেরকে জানাই যে হাতিয়ারাতে এই সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি এবং সেই ঘোষ ভিলাতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। একবারে সাঁড়াশি চাপ বলা চলে, একদিকে সিবিআই অন্যদিকে ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে। বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা 4টে শর্তের কথা বলেছেন, কিন্তু সেই শর্ত আদৌ কি রাজ্য সরকারের পক্ষ থেকে মানা হবে জানিয়ে আমরা প্রশ্ন তুলছিলাম। আমি প্রথমে দীপাঞ্জন বাবুর কাছে আসবো। দীপাঞ্জন বাবু কিছু বলবেন বলে হাত তুলেছিলেন এবং তারপর আমি সঞ্জীব বাবুর কাছেও যাব। দীপাঞ্জন বাবু, আমি ওই ঝন্টু বাবুর বক্তব্য শুনছিলাম এবং আমি সম্পূর্ণ সহমত। এখানে আদালত অবমাননার ব্যাপারটা আসবে না, কারণ যেটা বলেছিলেন মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেখানে উনি একসঙ্গে দুটো কথা বলেছেন যে আপনারা ডিউটিতে জয়েন করুন, ফিরে যান আগামীকাল বিকেল 5টার মধ্যে, এবং রাজ্য সরকারকে বলা হয়েছিল যে আপনারা নিরাপত্তা সুনিশ্চিত করুন। এবার নিরাপত্তা সুনিশ্চিত করতে কি দুটো সিভিক ভলেন্টিয়ার লাগিয়ে দেবে, খুব বেশি হলে কলকাতা পুলিশ অথবা সিআইএসএফ। নিরাপত্তা সেই লোকগুলোর কাছ থেকে যাদের নাম স্বাস্থ্য সচিব বা ডিএমই বা এই বিরূপাক্ষ অবিন, এবং এটা সারা বাংলাতে ছড়িয়ে গেছে। আসল ভয়টা তো ওইখানে, কোনো চোর চুরি করতে যাচ্ছে না, আসল ভয় সর্ষের ভেতরে ভূত। আর সেই ভূতটা তাড়ানোর যদি দাবি থাকে জুনিয়র ডাক্তারদের, তাতে অন্যায় কিছু নেই। পরিষ্কার যে 30 জন বলা হচ্ছে যে যতগুলো মেডিকেল কলেজ রয়েছে প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে, কারণ প্রত্যেকটা মেডিকেল কলেজের সমস্যা আলাদা, নিরাপত্তার সমস্যা। সেখানে একজন দুজনকে কি করে বলবেন, প্রতিনিধিত্ব তো সবার থাকতে হবে। কলকাতা পুলিশ কমিশনারকে তো শুধু জুনিয়র ডাক্তাররা বলছেন না, হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি, ডিভিশন বেঞ্চ সবাই অনাস্থা প্রকাশ করেছে।
আপনি ভুলে যান বাংলা, ভারতবর্ষ বা বিদেশ, সারা পৃথিবীর কথা ভুলে যান। তৃণমূল দলের মধ্যে, শাসকদের মধ্যে কি একটা লোক আছে যে বিনীত গোয়েলের কথা বিশ্বাস করবে বা তাকে ভরসা করবে? তো জুনিয়র ডাক্তাররা যেগুলো বলেছেন তাতে আমি অন্যায় দেখছি না। এবং এটাতে যদি ইগোর লড়াইয়ে যায়, কারণ এটা ঘটনা যে প্রশাসন বা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী এই লোকগুলোকে সরাতে পারবেন না, কারণ এই লোকগুলোর কাঁধে ভর করেই উনি রাজত্ব চালাচ্ছেন। সরাতে কেন পারবেন না? বাধ্যবাধকতা কোথায় রয়েছে? যদি মনে হয় তাদেরকে দিয়ে কোনো কাজ হচ্ছে না, যদি তাদের জন্য এরকম ভাবে প্রতিবাদ হয়, তাহলে পরে না সরানোর কাজটা কোথায়? এই যে দীপাঞ্জন বাবু, আমি আসবো, কিন্তু 5 দফা যে দাবির কথা বলা হচ্ছে এটা কতটা যুক্তিসঙ্গত তা আপনারা শুনলেও হয়তো বুঝতে পারবেন। 5 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবি যেটা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তারা করছেন, এই যে দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অর্থাৎ অভয়ের বিচারের দাবি হচ্ছে তাদের প্রথম দফার দাবি। এবং 2 নম্বর যে দাবি তারা করছেন, আর কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তা প্রকাশ্যে আনা হোক। পুলিশ কমিশনারের ইস্তফা, পদত্যাগ তারা দাবি করেছেন, এটা 3 নম্বর দাবি। এবং 4 নম্বর দাবি চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা। 5 নম্বর দাবি তারা যেটা করেছেন, মেডিকেল কলেজে ভয়মুক্ত পরিবেশ, যে কথা কিন্তু প্রত্যেকটা দিন তারা বলছেন, কিন্তু এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোথাও যেন একটু মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু রাজ্যের তরফ থেকে করা হয়েছে। অবশ্যই সেটাও নিয়েও আমরা আলোচনা করব, কিন্তু তারই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তো স্বাস্থ্যমন্ত্রী, তিনি তো কোনো দায় এড়িয়ে যেতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদেরকে আড়াল করবার চেষ্টা করছেন। যে দাবি দাবাগুলো সামনে আনা হয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই প্রশ্ন উঠে আসছে, তার কারণ 5 দিন ধরে কি করছিল পুলিশ, যে প্রশ্ন আসছে, এবং তার প্রেক্ষিতে সিপির পদত্যাগ, তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হলো। এত তাড়াহুড়ো কেন? অপরাধ স্থল অবাধ রাখা হয়, সেই জায়গাটাকে কর্ডন পর্যন্ত করা হয়নি বেশ কিছুক্ষণ সময়ের জন্য। সিবিআইকে সব তথ্য প্রমাণ কেন দেওয়া হয়নি এবং কেন ময়না তদন্তে চালা নেই? মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ কেন দেওয়া হয়েছে? গত শুনানিতে একেবারে স্পষ্ট করে বক্তব্য কিন্তু সলিসিটর জেনারেল তিনি রেখেছেন, এবং সেখানেও ডিফেন্ড করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। এবং একই সঙ্গে এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ, তারপরও কেন ব্যবস্থা নেওয়া হলো না? স্বাস্থ্য দপ্তর পর্যন্ত তো প্রত্যেকটা মুহূর্তে অভিযোগগুলো গিয়েছে, কিন্তু তারপরও কোনো রকমের কোনো পদক্ষেপ সঠিকভাবে নিতে দেখা যায়নি। সঠিকভাবে ঠিক কী হচ্ছে না হচ্ছে সমস্তটা আমরা তো আলোচনা করছি, এবং এই মুহূর্তে আলোচনা আমরা এই বিষয়টা নিয়েই এগিয়ে নিয়ে যাব। তার কারণ তার বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া, কেন বাঁচানোর চেষ্টা, এই বিষয়টা যখন সামনে আসছে তখন কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারেন না যেই দপ্তরের মন্ত্রিত্ব যার হাতে রয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জীববাবুর কাছে আসে। সঞ্জীববাবু, 5টা দফা আপনারা যেটা দাবি করেছেন সেটা তো একেবারে ন্যায্য, কিন্তু গতকাল দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যখন বক্তব্য রাখলেন তিনি বললেন ডাক্তারদের নাকি একটাই দাবি, যেটা মুখ্য দাবি ছিল, তা হচ্ছে তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা। প্রথম দাবি তারা কিন্তু রেখেছেন অভয়ের বিচার। দেখুন, কতগুলো জিনিস তো বারবার বলা হচ্ছে। একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই, এই 33 দিন বা 34 দিনের যে আন্দোলন আমাদের জুনিয়র ডাক্তার ভাইয়েরা করছেন, কখনো রাস্তায় বসে প্রতিবাদ করছেন, কখনো হসপিটালের সামনে প্রতিবাদ করছেন, যে অবস্থায় তারা রয়েছেন, যদি কেউ মনে করে থাকেন যে এই আন্দোলনের একমাত্র উদ্দেশ্য স্বাস্থ্য ভবন বা নবান্নে বসে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে চা বিস্কুট খাওয়া, তারা খুব ভুল করছেন। এই আন্দোলনের উদ্দেশ্য এটা নয়। তাহলে কেন প্রশ্ন আসছে যে মুখ্যমন্ত্রীর উপস্থিতি জুনিয়র ডাক্তাররা দাবি করছে? দেখুন, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেই জেনেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই বিষয়ে যা বলার তিনি বলবেন, আর কেউ এই বিষয়ে মুখ খুলবেন না। তাই যদি হয় তাহলে জুনিয়র ডাক্তাররা কার কথা বিশ্বাস করবে? আপনি একটু রুগীর প্রেক্ষিতে ব্যাপারটা বিচার করুন। যদি কোনো ভিজিটিং কনসালটেন্ট বা যার আন্ডারে রুগী ভর্তি, তিনি যদি বলেন যে আমি রুগী দেখতে যাব না, আমি রুগীর পরিবারের সাথে কথা বলবো না, যা বলার আমার সবচেয়ে কনিষ্ঠ জুনিয়রটি বলবে, সেই রুগী দেখবে, সেই পেশেন্ট পার্টির সাথে কথা বলবে, আমি যা সিদ্ধান্ত নেবার আমি অন্য জায়গার থেকে বসে বসে নেব, এটা মানবেন তো? এই দুটো জিনিস কি এক হয়ে যাচ্ছে না? কাজেই যার কাছে গেলে সমস্যার সমাধান হওয়া সম্ভব, জুনিয়র ডাক্তারেরা তার সাথেই আলোচনা চেয়েছে। 1। 2 নম্বর হচ্ছে 5 দফা দাবির কথা বলে বারবার বলা হচ্ছে যে কেন এতগুলো দাবি করা হবে। আমরা এখানেও বলতে চাই যে 5 দফা দাবির প্রত্যেকটি আসলে জাস্টিসের দাবি। এই 5 দফা দাবির কোনো একটি দাবিও যদি না মানা হয় তাহলে কিন্তু জাস্টিস বেরিয়ে আসবে না, এটা খুব পরিষ্কার করে বুঝতে হবে। সেফটি সিকিউরিটি নিয়ে আপনারা বলছেন
এবং একটা অংশ দেখছি সাধারণ মানুষের একটা অংশকে ভড়কানোর কাজ করছেন, যে পরিষেবা পাওয়া যাচ্ছে না, প্রচুর মানুষ মারা যাচ্ছে। আমরা খুব পরিষ্কার করে বলছি, যে কোনো হসপিটালে যে কোনো সময়ে সবচেয়ে বেশি মহিলা যারা থাকেন তারা কিন্তু ডাক্তার নন, তারা নার্সও নন, তারা হচ্ছেন রোগী। সুতরাং সবচেয়ে বেশি মহিলা রোগী ভর্তি থাকেন। আমরা যখন সেফটি সিকিউরিটির কথা বলছি, আমরা শুধু ডাক্তার বা নার্স বা হেলথ কেয়ারের সাথে যুক্ত মানুষের কথাই বলছি না, আমরা আসলে সাধারণ মানুষের নিরাপত্তাও সুনিশ্চিত করতে চাইছি। আমরা যখন বলছি যে এই থ্রেট কালচার থেকে মুক্ত করে আনতে হবে, আমরা আসলে চাইছি ভবিষ্যতে যেন এই ব্যবস্থার মধ্যে দিয়ে অভিক বিরূপাক্ষর মতো ডাক্তাররা না বেরিয়ে আসে, যারা না এই আপনি কি কথা বলছেন? যদি অভিক আর বিরূপাক্ষর মতন যদি ডাক্তাররা না বেরিয়ে আসে তাহলে কিভাবে সিন্ডিকেট চলবে? এটা সম্ভব নাকি জন্টুদা? না, আমি তো বলছি যে দেখো সরকার কিভাবে চলবে? দলতন্ত্র পার্টিতন্ত্রটাকে শাসন ব্যবস্থায় এমন ভাবে চালিয়ে দিয়েছে যে আমি বারবার বলছি অ্যাবসলিউট মোনার্কি অফ দ্য বাংলা। এটা তো অ্যাসেট। না, আমি বলছি রাজ্য সরকারের এটা অ্যাসেট, যাদের বিরুদ্ধে অভিযোগগুলো সামনে আসছে। এই মুহূর্তে যদি আমাদের নীরশ্রী চৌধুরী বেঁচে থাকতো, একটা উপন্যাস লিখতো অ্যাবসলিউট মোনার্কি অফ দ্য বেঙ্গল। রাজতন্ত্র চলছে, একটা নির্বাচিত গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে এমন জায়গায় নামিয়ে দিয়েছে যে হিটলারের সেই পুরনো কথাটা মনে পড়ে, ব্যাক টু কিচেন। মহিলাদের উনি বলেছিলেন যে আজকে যেটা মুখ্যমন্ত্রীর মুখে প্রতিধ্বনিত হচ্ছে যে 12টার পরে রাত্রে তোমরা বেরিয়েও না, ব্যাক টু কিচেন। আমি বলছি এই যে স্বৈরতন্ত্রটা, এটা এমন জায়গায় চলে গেছে যে বিচার ব্যবস্থার বিচারপতি পর্যন্ত সুরক্ষিত নেই রাজ্যে। লাস্ট 14 বছরে, লাস্ট 14 বছরে একাধিক বিচারপতি, গতকাল রাতে 3 জন বিচারপতি পুলিশের বিরুদ্ধে বলছে হামলা চালানোর অভিযোগ। আবার পুলিশই তাদের তদন্ত করছে, মানে কি হাস্যকর এবং বিষয়। এখনো পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই রেসপেক্টিভ পুলিশের বিরুদ্ধে। আমি বলছি যে এই ব্যবস্থাটা কোথায় দাঁড় করিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, যে তাকে জেনেটিক্যাল লায়ার পর্যায়ে কথা বলতে হচ্ছে, সকাল বিকাল তাকে মিথ্যে কথা বলতে হচ্ছে সিস্টেমটা বাঁচিয়ে রাখতে গিয়ে। আমি বলছি শুধু কি স্বাস্থ্য ব্যবস্থা, প্রত্যেকটা স্তর বলা হচ্ছে আজ থেকে 5 বছর আগে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের 43টা দপ্তর প্রত্যেকটার বিরুদ্ধে নাকি দুর্নীতির অভিযোগ ধরা পড়েছে। তাহলে কোথায় দাঁড়িয়ে আছো তোমরা? সরকার চলছে না সার্কাস চলছে? আমি এখানে তোমায় বলি যে এই ব্যবস্থাটায় যেখানে ওরা চন্দ্রিমা দেবী বা মুখ্যমন্ত্রী বলছেন ভোট 3:45 কেন মেল করেছো ওটা রাজনৈতিক, আমি বলছি একদম ঠিক, ভোট 3:45 মেল করেছে। যদিও জুনিয়র ডাক্তাররা বলছে সরকারি চিকিৎসকরা তারা কি সেই সময় ডিউটিতে থাকেন না, তারা কাজ করেন না। এটাও ভুল। 1 ঘন্টা পরে তারা স্বাস্থ্য সচিবকে রিপ্লাই করেছিল। আমি তাও ধরলাম যে হ্যাঁ তারা ভোট 3:45 করেছে, রাজনৈতিক। আমি বলছি ম্যাডাম, আপনার সরকারের 2019-এর অর্ডার আর 2021-এর সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার স্বাস্থ্য দপ্তরের যে পোস্টমর্টম 4টের পরে করা যাবে না, সেটা নিশ্চয়ই অরাজনৈতিক ছিল, তাই নাকি? হ্যাঁ, তা হাততালি বাজান, ওটা অরাজনৈতিক। আর 24 ঘন্টা যে দপ্তরটা খোলা রাখার কথা মুখ্যমন্ত্রী, সেখানে যদি জুনিয়র ডাক্তাররা 3:45 ভোরবেলা একটা চিঠি করে, মেল করে, সেটা নাকি রাজনীতি। তাহলে সরকারটা কি জায়গায় চলে গেছে ভাবো তো তোমরা, কোন স্তরে নেমে গেছে যে একটা সরকারকে টেরিফিক লায়ারের পর্যায়ে নিয়ে গেছে, যে তার উপর থেকে নিচে সবাইকে মিথ্যা কথা বলতে হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনিও মিথ্যা কথা বলছেন, ধরলাম মুখ্যমন্ত্রীর একটা ডিজিজ। কিন্তু সব থেকে বড় বিষয় এক একজন এক একটা ভার্সন সামনে রাখছেন, তাহলে কি পুরোটা স্ক্রিপ্টেড নয়? এটা কৌশল, এটা কৌশল। এই যে মানে মানুষকে বিভ্রান্ত করা। বিভ্রান্ত শুধু নয়, ভোরকে দাও, উস্কে দাও, লেলিয়ে দাও। এই যে দেখো না, উনি বলছেন কেউ কথা বলবেন আমি ছাড়া, তার সব নেতারা কথা বলছেন। কেন বলছেন? ওই যে বলছি, উনি বলছেন সংবাদ, আর তার দলের লোকজন করছে সন্ত্রাস। এইটা চলছে, মেকানিজমটা চালাচ্ছে উনি। আজ নয়, এই 14 বছর ধরে দেখো তুমি, সংবাদ সন্ত্রাস একসাথে চালাচ্ছেন তিনি। লোককে বলছে দেখো আমি কথা বলতে চাইছি তো, সংবাদ দিচ্ছি তো আমি, ভালো সংবাদ, আসো বসো, শর্তহীন বসো। আর ওদিকে কিন্তু হুমকি কবিররা হুমকি দিয়ে যাচ্ছেন, চমকাচ্ছেন। কেউ বলছেন দেশদ্রোহী। আরে ম্যাডাম, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নয় কেন? এখনো পর্যন্ত যারা এরকম হুমকি দিচ্ছেন, যারা প্রতিবাদী, যারা রাস্তায় নামছেন, তাদেরকে বেধড়ক মারছেন, যাদেরকে সেখানে জামা কাপড়, পোশাক পর্যন্ত, এমনকি মহিলাদের পোশাক পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপকে এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিয়েছেন? দীপাঞ্জন বাবুর কাছে আসবো। দীপাঞ্জন বাবু, যদি শিক্ষায় দুর্নীতি হয়ে থাকে, যদি নিয়োগে দুর্নীতি হয়ে থাকে, তার রেসপন্সিবিলিটি যদি নিতে পারেন সেই সময়ে যিনি দায়িত্বে ছিলেন শিক্ষামন্ত্রী, যদি রেসপন্সিবিলিটি নিতে পারেন তৎকালীন সময়ে যখন রেশনে দুর্নীতি হয়েছে খাদ্যমন্ত্রী, তাহলে এখন যে ভুরি ভুরি দুর্নীতিগুলোর অভিযোগের সামনে আসছে, স্বাস্থ্যমন্ত্রী তিনি রেসপন্সিবিলিটি নেবেন না কেন? না, এটা দেখুন, খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী রেসপন্সিবিলিটি নেয়নি। ইডি যখন ঘাট ধরে জেলে ঢুকিয়েছে তখন রেসপন্সিবিলিটি নিতে বাধ্য হয়েছে।
এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আমরা অপেক্ষায় রয়েছি যে এদেরও কবে ঘাট ধরে জেলে ঢোকানো হবে, সে যেই হোক সেই ব্যক্তি। নাও ব্যাপারটা হচ্ছে যেরকম জায়গায় নিয়ে যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই এই সমস্যার সমাধানে। এবং যেটা জন্টুবাবু বলছিলেন, হিটলারও তাই করতো, ইহুদিদের বিরুদ্ধে গেস্টাপো আর এসএসকে লেলিয়ে দিত, এখানে হুমায়ুন কবিরদের মতো লোককে লেলিয়ে দেওয়া হচ্ছে। একটাই বলি, এটা যদি সতর্কবাণী হয়, সতর্ক সাধারণ নাগরিকের সতর্কবাণী, মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের আগুন জ্বালানোর চেষ্টা করবেন না। এখনো অবধি এটা অত্যন্ত অহিংস আন্দোলন রয়েছে, সংযত রয়েছে, ন্যায্য দাবির জন্য পুরো নাগরিক সমাজ রাস্তায় নেমেছে। আগুন জ্বালালে আগুনে কিন্তু আপনাদেরও হাত পুড়তে পারে, মুখ পুড়তে পারে। আর যদি ক্ষমতা থাকে এসমা জারি করুন, একজন জুনিয়র ডাক্তারকে আপনি গ্রেফতার করে দেখান যদি আপনার ক্ষমতা থাকে। পুরো বাংলা নয়, পুরো ভারত আমরা রাস্তায় নাম। বাংলায় নতুন নতুন আপনাকে 2000 জেল বানাতে হবে এই নাগরিক সমাজকে ভর্তি করার জন্য। সব নাগরিক কিন্তু চটি চাটা নয়। আপনার ক্ষমতা থাকলে আপনি একজন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা করুন, এসমা অ্যারেস্ট করুন, এসমা জারি করুন। আমরাও দেখে নেব, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এই পরিবর্তন কি চেয়েছিল রাজ্যের মানুষ? যে পরিবর্তনের ডাক নিয়ে তৃণমূল কংগ্রেসে তারা সরকার এসেছিল, এই পরিবর্তন চেয়েছিল। আজকের এই দিনটার ছবি কি দেখবার জন্য মানুষ রেডি ছিল ঝন্টুবাবু? না, উনি তো বলেছেন, প্রথমে বলেছেন বদলা নয় বদল চাই, কিন্তু চলেছিল বদলাই। এখন তো প্রকাশ্য অফিসিয়ালি তিনি বলছেন বদলা। আমি একটা জায়গায় দীপাঞ্জন বাবুর কাছে রিফার করছি, প্রত্যেকটা দপ্তরের মন্ত্রী অ্যারেস্ট হওয়ার পরে কিন্তু তারা রেসপন্সিবিলিটি নেয়নি। তৃণমূল তাদের ঘাট থেকে ঝেড়ে দিয়ে বলেছিল ওটা তার ব্যক্তিগত ব্যাপার। অর্থাৎ তৃণমূলের চুরি প্রমাণিত হলে ব্যক্তিগত, চুরি প্রমাণিত না হলে তিনি দলের সম্পদ। আমি তোমায় বলছি, সংবিধানের 164 উপধারা 2 উপধারায় স্পষ্ট লেখা আছে ক্যাবিনেটের যিনি প্রধান এবং যদি সে সংশ্লিষ্ট দপ্তরটা বাড়তি চালায়, অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেটের যিনি দায়িত্বে আছে বাড়তি সেই মিনিস্টার, তারা কোনো দুর্নীতি হলে কালেকটিভ রেসপন্সিবিলিটি তার। অর্থাৎ তার ক্যাবিনেটে যদি মুখ্যমন্ত্রী নিজে দায়িত্বে থাকেন বা নাও থাকেন, তার কোনো মন্ত্রী যদি দুর্নীতি করে, তার দপ্তর দুর্নীতি করে, তাহলে মুখ্যমন্ত্রীরও কালেকটিভ রেসপন্সিবিলিটি। যেই কারণে খেয়াল করে দেখবে 2007-এ এই মুখ্যমন্ত্রীর দুর্গাপুজোর প্রাক্কালে ষষ্ঠী সপ্তমীর দিন রিজানুর কাণ্ডে উত্তাল গণ আন্দোলন করেছিল। তখন তার মনে পড়েনি এটা বাঙালিদের উৎসব, তার কিন্তু তখন মনে হয়েছিল উৎসব, রিজানুর হত্যার উৎসব। এবং এই ভয়ানক আন্দোলনে হ্যাঁ তিনি সঠিক কাজ করেছিলেন যে তৎকালীন বুদ্ধবাবু সিপিকে প্রসূন মুখার্জিকে তাড়াতে বাধ্য হন, সরিয়ে দিতে। আমি বলছি আপনি আপনার ইতিহাসকে নিজে ভুলে যান কি করে ম্যাডাম? আপনি তো ওই কাণ্ডগুলো করে সরকারে এসেছিলেন। আমি বারবার বলছি সঠিক কাজ করেছিলেন তখন তিনি বিরোধী হিসাবে আপনি সঠিক কাজ করেছিলেন। বুদ্ধবাবু রাজধর্ম পালন করেছিল। বুদ্ধবাবু একবারও বলেননি যে আপনারা বিরোধীরা জনগণ চলে যান উৎসবে, এখন উৎসবের মৌসুম, একবারও বলেননি। তিনি রাজধর্ম করেছিলেন। তাহলে আজকে আপনি রাজধর্ম পালন করছেন না কেন? এই প্রশ্নটা আপনার। তো 164 উপধারা আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি পড়ে নেবেন। আপনি সংবিধান বিশেষজ্ঞদের আজকেই বলবেন, আইনজীবীদের বলবেন এটা কি ঠিক। আপনি কালেকটিভ রেসপন্সিবিলিটি আপনার এন্টায়ার ব্যবস্থাটায়। আপনি শুধু মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের প্রধান নন, এই দায়িত্ব এই দপ্তরটার দায়িত্বে দুটো দপ্তর মিলে দায়িত্ব নিয়ে এই কনস্পিরেসিটা তৈরি করে যাচ্ছে। তাহলে আপনি রিজাইন দেবেন না কেন? পদত্যাগ করবেন না কেন? এই মানুষগুলোকে সরাবেন না কেন? একদমই তাই, দায়িত্ব নেবেন না এটা হতে পারে না। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, তাকে এই দায়িত্ব নিতে হবে, এই দায়ভার নিতে হবে, তার কারণ তিনি রাজ্যের অভিভাবিকা। আমি সঞ্জীববাবুকে দিয়েই এই মূলত আলোচনাটা আজকের মতন হয়তো শেষ করব। তার কারণ সঞ্জীববাবু, যে ছবিগুলো আমরা পর দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা, কিন্তু আর কতক্ষণ ধরে তারা এরকমভাবে বসে থাকবেন? রাজ্যের তরফ থেকে কোনো সদিচ্ছা, কোনো সদুত্তর তো এখনো পর্যন্ত সামনে আসছে না। উপরন্তু সুপ্রিম কোর্টের যে ভার্শনটা সামনে এসেছিল বা যে নির্দেশটা সামনে এসেছিল গতকাল, সেই বক্তব্যও কিন্তু যখন রাখেন প্রেস কনফারেন্স করে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, সেই বক্তব্য তিনি তুলে ধরেন। তাহলে এর থেকে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখুন, 350-এর মেল নিয়ে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী যা বলেছেন তার উত্তরে একটা জিনিসই বলবো, যে 350-এ মেল করলো যদি এই প্রশ্নটা আসে, তাহলে এর আগে প্রশ্ন আসা উচিত ছিল যে রাত্রিবেলা সঞ্জয় রায় সেমিনার রুমে কীভাবে ঢুকলো। এই প্রশ্নটা অনেক বেশি জরুরি ছিল। আর আপনার মাননীয় মন্ত্রী, আপনি যেহেতু এই ডিপার্টমেন্টের প্রতিমন্ত্রী, আপনার জেনে রাখা উচিত রাত্রি 3:50-এও ডাক্তাররা কাজ করেন। তারা সমস্ত কাজের পর থিসিসের পেপার লিখতে রাত্রি 3:50-এ বসেন। তারা একটা প্রেজেন্টেশন বানানোর পর সেটা তার হেডকে রাত্রি 3:50-এও মেল করে পাঠান। এটা নতুন কিছু নয়। আমাদের পক্ষ থেকে বলার, আমরা সিনিয়র চিকিৎসকদের বিভিন্ন সংগঠন আজকে যৌথভাবে হয়তো একটা প্রেস রিলিজ বা সাংবাদিক সম্মেলন করে জানাবো
এবং আমরা সরকারের কাছে আবেদন করব যে আপনারা ইগো ছাড়ুন। আপনারা তো মা মাটি মানুষের সরকারের কথা বলেন, আপনারা মায়ের কান্না বোঝার চেষ্টা করুন, আপনারা মাটির কাছাকাছি নেমে আসুন এবং মানুষের আর্তনাদ, মানুষের চিৎকার, মানুষের প্রশ্ন বোঝার অভ্যাস তৈরি করুন। চোখের জল ফেলছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, আর চোখের জল ফেলতে ফেলতে হয়তো শুকিয়ে গিয়েছে অভয়ার বাবা মার। যে ছবিটা বারংবার আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কি অরাজকতা এখানে চলছে, কিভাবে এতটা কষ্টের মধ্য দিয়ে গোটা রাজ্যের মানুষও চলছেন, হয়তো কেউ বলতে পাচ্ছেন, কেউ হয়তো বলতে পাচ্ছেন না। অভয়ার মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, এই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে যিনি রয়েছেন এবং একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বে যিনি রয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। কিন্তু কাদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একবার আপনাদের সামনে তুলে ধরি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, লালবাজার অভিযান করেছিলেন এবং তার পদত্যাগপত্র বিনীত গোয়েলের হাতে পর্যন্ত দিয়ে এসছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, কিন্তু তারপরও তাকে সরানো হয়নি। পুলিশ কমিশনার তাকে বাঁচানোর চেষ্টা করছেন। কলকাতার শাসক ঘনিষ্ঠ আইপিএস একাধিক মামলায় যারা তৃণমূলের সাহায্য, যেমন অভিষেক গুপ্তা, ডিসি নর্থ, যেই ডিসি নর্থের বিরুদ্ধে অর্থ দেওয়ার অভিযোগ অভয়ার বাবা মা করেছিলেন, তাকে বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কমিশনারের ঘনিষ্ঠ এবং একই সঙ্গে অভয়ার পরিবারকে টাকা অফার করেছিলেন এই ডিসি নর্থ, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে অভিষেক গুপ্তা, এবং তাকেও হয়তো বাঁচানোর চেষ্টা করা হয়েছে, যে কারণে কোনো রকমভাবেই তাকে কিন্তু সামনে আনা হচ্ছে না। আর তার সঙ্গে স্বাস্থ্য সচিব, যার পদত্যাগ ইতিমধ্যেই দাবি করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, এবং তার পদত্যাগের দাবিতেই এখনো পর্যন্ত তারা অবস্থানে বসে রয়েছেন। প্রায় 48 ঘন্টা হতে চলল, কোনো সদুত্তর রাজ্যের তরফ থেকে আসেনি। এই নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব, শাসক ঘনিষ্ঠ আমলা এবং একই সঙ্গে তাকেও বাঁচানোর কি চেষ্টা করা হচ্ছে? অভিযোগগুলো বারংবার সামনে আসছে, তার কারণ শুধুমাত্র স্বাস্থ্য সচিব নন, নোটিশ অগ্রাহ্য কৌস্তব নায়ক অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত রায় এবং তাদের পদপ্রাপ্তি অর্থাৎ সন্দীপ এবং অভিক ঘনিষ্ঠ প্রত্যেকের পদত্যাগে তারা দাবি করেছেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে কোনোভাবেই এই জুনিয়র চিকিৎসকদের দাবি দাবা মানতে চাইছে না রাজ্য সরকার, মানতে চাইছেন না হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এখানেই স্পষ্ট যে কোথাও না কোথাও গিয়ে তাদেরকে একটু আড়াল করবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এরপর কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আজকের মতো আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, তবে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলা।